গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং এভরিবডি। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং হ্যাপি রিপাবলিক ডে। খুব ইম্পর্টেন্ট একটা দিন আজকে আমাদের জন্য। আচ্ছা, সবাই হয়তো জয়েন করোনি, কিছুজন জয়েন করেছো। একটু দু একটা কথা আগে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে তোমরা পরে যারা রেকর্ডেড ভিডিও দেখছো, এখানে অনেকেই আছো দেখেছো, তাদের মেন সমস্যা কোনটা হচ্ছে? স্লাইডটা বোঝা যাচ্ছে না খুব একটা, এটা নাকি পুরো রেকর্ডিংটাই হেজি আসছে, সাউন্ড কম আসছে, এরকম কোনটা আমাকে একটুখানি বলো। কারণ আমি যেটা রেকর্ডিংটা দেখলাম, তাতে দেখলাম সাউন্ড বা ওভারঅল স্ক্রিনটা খুব ক্লিয়ার আছে, বাট যেগুলো স্লাইড রয়েছে সেগুলো একটু ছোট ছোট লাগছে, মানে স্লাইডটা দেখে খুব একটা পড়া যাচ্ছে না বা ছোট সাইজ লাগছে। এটাই কি প্রবলেম হচ্ছে? ম্যাডাম যেটার কথা জিজ্ঞেস করলেন সেটা তোমরা সবাই রেসপন্স করো। গ্রুপে কিন্তু এইভাবে কেউ মেসেজ দিও না। হ্যাঁ, একটু রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। সৌম্য যদি মুখে বলো, বাবু পুরো রেকর্ডিংটা অসুবিধা হচ্ছে, মানে আমি বুঝতে পারছি না পুরো রেকর্ডিং এর কি অসুবিধা হচ্ছে। কারণ আমিও যখন রেকর্ডিংটা দেখছি, সেখানে কিন্তু পুরো রেকর্ডিং বলতে মানে পার্টিকুলার সমস্যাটা কোথায় হচ্ছে, নাহলে তো আমি ওটা মানে প্রবলেমটা সলভ করতে পারবো না। ঠিক আছে, কারণ ম্যাম রেকর্ডিংটা চলার সমস্যা মাঝে মধ্যে অফ হয়ে যায় ফট করে। এটা ক্লাসেও হয়, যখন রেকর্ডিং দিই তখনও হয়। সেটা তোমার নেটের প্রবলেম, সেটা ওটার ইস্যু না। ঠিক আছে, সেটা কি অন্য টিচারদের হচ্ছে না শুধু আমার হচ্ছে? এটা পলিটি ক্লাসেরও হচ্ছে, আমি দেখেছি কালকে। এটা তোমার নেটের প্রবলেম। ওটা তোমার নেটের মানে টানতে পারছে না। মানে তুমি কি ওয়াইফাই ইউজ করো না এমনি জিওর নেট ইউজ করছো? জিও ম্যাম, জিও ওয়াইফাই করি না ম্যাম। হ্যাঁ, ওয়াইফাই না করলে ওটা মাঝে মাঝে আটকেই যাবে। ও এই সমস্যাটা কোনো টিচারই সলভ করতে পারবে না। এটা তোমার যে কোনো ক্লাসে হতে পারে, যখন হতে পারে, আবার কখনো নাও হতে পারে। ঠিক আছে, মানে এটা কোনো মানে সলিউশন নেই এই সমস্যাটা। এটা একমাত্র সলিউশন, তুমি যদি ওয়াইফাইতে দেখো, সেটা তোমার কখনো আটকাবে না। ঠিক আছে, কারণ হচ্ছে যে এটা যদি 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টার ক্লাস হতো, তাহলে তোমার এমনি যে নেট রয়েছে অ্যাভেলেবিলিটি, সেটা যদি 5Gও হয়, যেমন আমি ফোনে 5G চালাই, তাহলে আটকে যেত না। বাট যেহেতু এটা 1 ঘন্টা হয়ে যায়, ক্লাসের রেকর্ডিংটা অনেকটা টাইম, মানে 1 ঘন্টা টাইম, মানে রেকর্ড ক্লাস দেখা হিসাবে প্রচুর নেট যায়। তো সেই জন্য ওয়াইফাই ছাড়া যদি কেউ দেখো, রেকর্ডিং মাঝে মাঝে আটকে যেতে পারে। মাঝে মাঝে হঠাৎ করে তোমার জায়গাটা একটু মানে টোটাল, মানে দেখো খুব ক্লিয়ার দেখতে পাচ্ছ, দেখতে দেখতে হঠাৎ করে হয়তো একটু হেজি। তোমার আবার 4G তে তো আরো প্রবলেম হবে। এবং এটাও হতে পারে যে ধরো খুব ক্লিয়ার দেখছো, সবই শুনছো, হঠাৎ করে দেখলে একটু হেজি হয়ে গেল, আবার হয়তো 2 মিনিট পরে একটু ঠিক হয়ে গেল। এগুলো কিন্তু তোমরা যারা তোমাদের নেট ইউজ করছো, তাদের নেটের প্রবলেম। ঠিক আছে, এটা শুধু আমার ক্লাস না, যে কোনো ক্লাসে হতে পারে। আবার হয়তো দেখলে যে আমারই কোনো একটা ক্লাস পুরো 1 ঘন্টা দেখে নিলে প্রবলেম হলো না, কারণ সেদিন হয়তো তোমার নেটওয়ার্কটা খুব ভালো ছিল, বা তুমি সেদিন ফুল ফ্রেজের নেটটা অন্য কাজে ইউজ না করে শুধু ক্লাস দেখার কাজে ইউজ করেছো। ওকে, আচ্ছা, এছাড়া যেটা প্রবলেম হচ্ছে, সেটা এখানে যারা রেকর্ড দেখো তারা আমাকে একটুখানি বলো। কারণ দেখো, সব টিচাররা যে প্রসেসে রেকর্ড করে পাঠায়, আমিও তো সেই প্রসেসেই রেকর্ড করে পাঠাই, মানে সেইভাবেই স্যার আমাকে এটা সেট করে দিয়েছেন। মানে আমি নিজে যে খুব বেশি এটা সম্পর্কে মানে আমার জ্ঞান আছে সেটা নয়, বাট আমি স্যারের সাথে কথা বলি এটা সেট আপ করেছি। তো সেই জন্য পার্টিকুলার সমস্যাটা জানতে না পারলে সমস্যাটা সলভ করাটা আমার কাছে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি নিজে যেটা রেকর্ডিংটা দেখে বুঝলাম, যে এই যে এখন তোমরা যেমন স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ, আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ, এগুলো সবই ঠিক আছে, রেকর্ডিংয়েও এরভাবে ক্লিয়ারই দেখা যাচ্ছে। শুধু স্লাইডগুলো, লেখাগুলো একটু স্পষ্ট ডিটেলসে বোঝা যাচ্ছে না। তো সেইটার সমস্যার জন্য আমি আজকে পেছনে একটা কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে স্লাইডটা বানিয়েছি, যে দেখবো আজকে এটার জন্য কোনো এফেক্ট হয় কিনা। ঠিক আছে, এটা ছাড়া আর কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে একটুখানি জানাও। যদি না জানাও তাহলে আমি বুঝতে পারবো না। ঠিক আছে, ম্যাম বলো। ম্যাম ওটার সমস্যায় আর অন্য না, ওটাই শুধু। মানে ওই স্লাইডটাই? হ্যাঁ স্লাইডটাই, হ্যাঁ। স্লাইডটা ঠিক আছে, দাঁড়াও। ম্যাডাম আমিও যেটা দেখেছিলাম লেখাটা স্পষ্ট আসছে না, হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে না, যেটা স্লাইডটাতেই আপনাকে প্রবলেম বলেছিলাম হচ্ছে তো। সেটাই।
হ্যাঁ, হ্যাঁ, ১ মিনিট ওটাই আমি আচ্ছা এই যে কালার গুলো ইউজ করেছি, ইউজ করে একটা বানিয়েছি দেখো। এখন কি খুব এই যে পেছনে না দেখো ম্যাম, একটা ভালো করে বোঝা যাচ্ছে না। হুম, বলো। শুনতে পাবেন আমরা একটু বলুন। এখন পেছনে দেখো এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়েছি এবং এখানে তোমাদের থিওরিটা একটা ব্লু ব্যাকগ্রাউন্ড আছে। দেখো তো এটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? আপ এবার ধরুন ঠিক আছে, আগে আপ লাগছিল। ওটা তো ওপেন হয়নি। আহ, এটাও ম্যাম অতটা বোঝা যাচ্ছে না, একটু বড় হবে না? এটা কিন্তু ফুল স্ক্রিন দেখাচ্ছে আমার এখানে, ঠিক আছে? মানে এটা 16:9 ফুল স্ক্রিন করা আছে। ম্যাম এবার আপনি আমাদের পিডিএফটা তো এখানে এখন শেয়ার করেননি না গ্রুপে? ফুল স্ক্রিন হলে এটা ভালো দেখতে না হবে। পিডিএফটা আমি এখানে গ্রুপে শেয়ার করিনি বাবু। আহ, ম্যাম সব বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? আহ, এই যে ধরো নদীর নাম, দৈর্ঘ্য, উৎস, পতনস্থল, উপনদী এগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম, সব হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, সব বোঝা যাচ্ছে। আচ্ছা এবার একটু দেখো ম্যাপটা মোটামুটি ধরো ম্যাপ কখনোই কোনো রেকর্ডিংয়েই ম্যাপের ক্ষুদ্র লেখা কিন্তু লিখতে পাবে না, কিন্তু আমি যখন এঁকে বোঝাই সেটা বোঝা যায় কিনা, বা এই ওভারঅল একটা ম্যাপ বা এই যে মেন ব্লু কালারটা যেগুলো একটু ডার্ক ব্লু কালার রয়েছে সেগুলো বোঝা যাচ্ছে? দেখো এই যে এটা ম্যাম বোঝা নামগুলো বুঝতে পারছি না ম্যাম, হ্যাঁ নামগুলো বুঝতে বুঝতে পারছি না। পারবে না, ওটা খুব ছোট লেখা আছে বলে। এবার একটা বড় ম্যাপ কালারফুল নিয়ে তোমরা নিজেরা পড়বে, ঠিক আছে? নামগুলো এখানে বুঝতে পারবে না সত্যি, এটা সব নাম যে খুব ছোট ছোট লেখা আছে। আমি ম্যাডাম বলো বলো। ওই ব্যাকগ্রাউন্ডটা যদি পুরো গ্রিন মানে গ্রিনের উপরে ম্যাডাম ওই কালার যে লেখাটা আছে না, হুম 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 হ্যাঁ হুম ওটা একটু যদি ম্যাডাম অন্য কালারের লেখা হতো তাহলে হয়তো আরো বেশি বোঝা যেত। যেমন ধরুন গঙ্গাটা লেখা আছে, গঙ্গাটা গ্রিনের ওপর দেখো হোয়াইট আর ইয়েলো ছাড়া কিছু ফোটেনি, ঠিক আছে? এবার আচ্ছা সেই জন্য হোয়াইট দেওয়া হয়েছে হেডিংটা আর ইয়েলো দেওয়া হয়েছে। হোয়াইটটা বোঝা যাচ্ছে ম্যাম ভালো। হ্যাঁ এবার তাহলে পুরোটাই হোয়াইট করতে হবে, মানে পুরোটাই হোয়াইট দিয়ে লিখতে হবে তাহলে। এবার সেটা সেটা তাহলে পরেরটা থেকে পুরোটাই হোয়াইট করব। মানে এটা একটা ট্রায়াল, তো এটা দিয়ে অ্যাকচুয়ালি মানে অন্য একটি ক্লাসে এইটা দেওয়াতে খুব ভালো ওরা দেখতে পেয়েছে আর কি, সেজন্য আমি ভাবলাম তোমাদেরকে এটা কালকেই আমি একজনকে না এইটা ঠিক আছে ম্যাডাম, এই যে লেখার যে স্লাইডটা দিয়েছেন এটা খুব সুন্দর, ওই বিপাশা ইরাবতী হ্যাঁ এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো? এটা একদম আর খুব সুন্দর দেখতেও হ্যাঁ লাগছে ম্যাম, ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে, তাহলে মোটামুটি ধরো ব্লু মানে বা এই কালার আর হচ্ছে তোমার হোয়াইট কালার। আমার তো এই ফ্ল্যাগটা বোঝা যাচ্ছে না, এই যে এটা কোনটা বোঝা যাচ্ছে না বলো? যেটা রয়েছে রবি সতলুজ, ছোটগুলো বোঝা যাচ্ছে না, ওইগুলো বোঝা যাচ্ছে। ছোট্ট মানে এই শতদ্রু লেখাটা তো বোঝার কথা। যে দৈর্ঘ্য লেখা রয়েছে না 720 কিমি, হ্যাঁ এই তারপরে বোঝা যাচ্ছে না। 720 কিলোমিটার এই নদীটি ভারতের হিমাচল প্রদেশের কাশ্মীরের সীমানা দিয়ে পাঞ্জাবে প্রবেশ করেছে। ম্যাম বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে সুন্দর। ম্যাম বোঝা ম্যাম যাচ্ছে একটু ম্যাম, zoom পরিষ্কারভাবে করলে বোঝা বোঝা যাচ্ছে তো যাচ্ছে। ম্যাম? বোঝা যাচ্ছে ম্যাম, বোঝা যাচ্ছে। স্ক্রিনটা নিজের। Zoom আমাদের করলে পরিষ্কার বোঝা হচ্ছে, যাচ্ছে। অসুবিধা নেই। এবার ইদ্রিসদার মনে হয় নেটে কোনো প্রবলেম আছে, নেটে প্রবলেম থাকলে একটু সমস্যা হতেই পারে। হ্যাঁ আমি বলতে যাচ্ছিলাম নেটের প্রবলেম মানে হলে জুম কিন্তু করতে বলেন ওই ম্যাম। একটু একটু হেজি হেজি আসবে, ঠিক আছে? কারণ এই ক্লাসগুলো ওয়াইফাই ছাড়া কিন্তু কখনোই ক্লিয়ার দেখতে পাবে না, ঠিক আছে? কখনোই এমনি ফোনের নেটে খুব ক্লিয়ার স্পষ্ট দেখতে পাবে না ওয়াইফাই ছাড়া। তো ওয়াইফাইটা তোমাদের ইউজ করতে হবে যদি রেকর্ডেড ক্লাস দেখতে চাও। লাইভ ক্লাসে খুব একটা প্রবলেম হবে না রেকর্ডেড ক্লাস দেখতে চাইলে, কারণ যেহেতু এটা গুগল মিট। আচ্ছা আরেকটা কথা একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে যে ঠিক আছে ওটা স্যারের সাথে বলে নেবো যে টিচমিন্ট অ্যাপে যদি করানো যায় সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়। ঠিক আছে চলো তাহলে দেখা যাক এইটাতে। হ্যাঁ ম্যাম ম্যাম টিচমেন্ট অ্যাপে আরো ভালো পরিষ্কার হবে একদম। হ্যাঁ টিচমিন্ট অ্যাপে ভালো ভালো পরিষ্কার হয়, আর টিচমিন্ট অ্যাপটা ফ্রি অ্যাপ। তো আমি স্যারের সাথে কথা বলবো যে যদি টিচমিন্ট অ্যাপটায় করানো যায় সুবিধা হয়। টিচমিন্ট অ্যাপে না কি হয়,
টিচমিন ট্যাপের একটা সুবিধা হচ্ছে, ধরো আমি এই যে স্লাইডটা বানিয়েছি যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ উত্তর ভারতের নদ নদী, এই স্লাইডটা নিজে থেকে জুম হয়ে বড় হয়ে হাফ হয়ে যাবে, মানে এই ইরাবতী নদীটাই শুধু বড় করে দেখাবে, ঠিক আছে, আবার তারপরে শতদ্রুটা দেখাবে। মানে এখানে যেমন আমার এটা ফুল স্ক্রিনে বানানো 16:9 এতে বানানো, মানে এটা বড় ডিজিটাল বোর্ডে ফুল স্ক্রিন আসে, ঠিক আছে, মানে এই পিপিটিটা সাইজ হচ্ছে বড় যে ডিজিটাল বোর্ড থাকে সেই ডিজিটাল বোর্ডে ফেললে এটা পুরো ফুল স্ক্রিন চলে আসে এবং সেখানে এসেও ফাটে না, ঠিক আছে, সেই সাইজে এটা বানানো। এবার এখানে যখন আমরা গুগল মিটে আসি, গুগল মিটে এখানে আমার জুম করার এখানে কোনো অপশন নেই, যে ধরো আমি এখানে একটা চারটা বানিয়েছি, শুধু ইরাবতীটা তোমাদের একটু জুম করে আগে পড়িয়ে নিলাম, তারপরে আবার শতদ্রুটা জুম করে পড়িয়ে নিলাম, গুগল মিটে জুম করার কোনো অপশন এখানে নেই, ঠিক আছে। তো টিচমিন্টে সেটা আছে, জুমও করা যায় এবং ছোট ছোট স্লাইডগুলো ওরা নিজেরা শো করে, সেই জন্য ঠিক আছে, সেটা তো আমি স্যারের সাথে কথা বলবো, দেখা যাক। কারণ আমার নিজের খারাপ লাগছে যে ক্লাসগুলো নিচ্ছি, পিপিটিগুলো শেয়ার করছি অথচ সেটা নিয়ে স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে। কিভাবে এটা সলভ করা যায় সেটাই আমি কালকে মানে প্রায় আমি 2:30 পৌনে 3টে শুয়েছি এটা ওটা ঘেটে ঘুটে, দেন এই বড় স্লাইডটাকে ভাবলাম একটু করি। ঠিক আছে, চলো আগের দিন আমরা কতটা পড়েছিলাম? রিভার স্টার্ট হয়েছিল। হ্যাঁ, রিভার স্টার্ট হয়েছিল, কতটা পড়েছিলাম? ইন্দাসের মোস্টলি ট্রিবিউটারি গুলো, মানে চন্দ্রভাগা, বিপাশা, ইরাবতী, সাটলেজ পড়া হয়েছে, তাই তো? হ্যাঁ ম্যাম, ওগুলো হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে যেটা আমরা পড়বো গঙ্গা রিভার থেকে পড়বো, দেখো গঙ্গা, ব্রহ্মপুত্র এগুলো পড়বো। এই যে আচ্ছা, গঙ্গা রিভারের আমি একটু মোটা করে আঁকছি তাহলে বুঝতে পারবে। আর এবার কিছু কিছু ক্ষেত্রে থাকে, কারণ এর পরে যেটা আমি ঠিক করেছি তোমাদের জন্য, যেটা করব একটা বড় ম্যাপ রাখবো, তাহলে তোমাদের বেশি বুঝতে সুবিধা হবে, ছোট ছোট ম্যাপ রাখবো না পাশে। কিন্তু যখন আমরা ডিজিটাল বোর্ড, হ্যাঁ ম্যাম, অ্যাড করে দেবেন। হ্যাঁ বলো। ম্যাম ম্যাপ গুলো অ্যাড করে দেবেন পরে পরে, তাহলে অনেক বড় থাকবে। না, পরে পরে অ্যাড করা যায় না, এই স্লাইডের সাথে অ্যাড করলে বড় ম্যাপ একটা স্লাইডেই চলে যায়, ঠিক আছে, কারণ ওগুলো তো ইমেজ অ্যাড করে, এবার এটাতে ইমেজই অ্যাড করা আছে, সেই জন্য। কিন্তু একটা বড় ম্যাপ রাখবো যেটা দেখে বোঝানো যাবে, আর তাহলে ক্লিয়ার আসবে ম্যাপটা তোমাদের কাছে। আর স্লাইডগুলো এমনি রাখবো, মানে এই পরের যে টপিকগুলো আমরা পড়বো তাতে আশা করি খুব একটা অসুবিধা হবে না, সেই অনুযায়ী আমি স্লাইডটা বানানোর চেষ্টা করছি। আচ্ছা দেখো, আমি যে ব্লু কালার দিয়ে মোটা করে লাইনটা টানলাম, এটা হচ্ছে আমাদের গঙ্গা। আচ্ছা, তোমরা বলো গঙ্গার সোর্স কোথায়, বললেই যেটা কমন পার্ট সেটাই বলবে, সেটাই বলো, নাহলে আমি কনফিউশনটা ক্লিয়ার করতে পারবো না। বলো গঙ্গার গঙ্গোত্রী হিমবাহ। মানে গঙ্গার কোথায় উৎপত্তি হয়েছে ম্যাডাম? উৎপত্তি স্থল? হ্যাঁ, উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহ। কেউ একজন বল। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়েছে নাকি? আচ্ছা, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়েছে। সিয়াচেন গ্লেসিয়ার? না, সিয়াচেন গ্লেশিয়ার তো বাবু আছে আমাদের লাদাখ ইউটিতে, ঠিক আছে, আর গঙ্গা আমাদের উৎপত্তি হচ্ছে উত্তরাখণ্ড থেকে। তো সিয়াচেন গ্লেশিয়ার যদি ভারতের ম্যাপ দেখো অনেক ওপরে রয়েছে, যদি তাহলে আগের ম্যাপটা একটু দেখে বলে দিতে পারি। এই দেখো, ভারতের এটা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ তো, সিয়াচেন গ্লেশিয়ার আছে এরকম জায়গাটায়, যেখানটা আমি গোল পাকাচ্ছি, ধরো ব্ল্যাক কালার দিয়ে যদি গোল পাকাই, সিয়াচেন আমাদের ভারতের লার্জেস্ট গ্লেশিয়ার, এইখানটা আছে সিয়াচেন, যেখানে ব্ল্যাক কালার দিয়ে গোল পাকাচ্ছি, তার ওপরেই দেখো আছে যে K2 লেখা আছে, এখানটা K2 লেখা আছে। আচ্ছা, এবার কিন্তু গঙ্গার সোর্স হচ্ছে কোথা থেকে? অনেকটা দূরে, উত্তরাখণ্ড থেকে অনেক। ম্যাম সিয়াচেন থেকে কোন? সিয়াচেন, এই দেখো এটা হচ্ছে গঙ্গা। সিয়াচেনের তাহলে কোন নদী উৎপত্তি হয়েছে? ম্যাডাম রেকর্ড আবার খালি তো? কি বললে বুঝতে পারলাম না। বলছি ক্লাসের রেকর্ডিং আবার চালিয়েছেন তো? হুম, রেকর্ডিং চলছে। না হলে কোথায় কোথায় ভুলে যাবেন। হ্যাঁ, না
রেকর্ডিং চলছে, রেকর্ডিংটা আগেই অন করেছি, কারণ এই কথাগুলো একটু রেকর্ডিং করলাম, যেহেতু সবাই না শুনলে, না এক্সপ্রেশন দিলে তো বুঝতে পারবো না। কারণ পরে যারা রেকর্ডিং ক্লাস দেখবে তারা শুনে যদি কোনো এক্সপ্রেশন দেয়, সেটা অনুযায়ী আমি আবার স্লাইডটা বানাবো। যদি সেরকম হয়, এই গ্রিন কালারের ওপরে সবই হোয়াইট দিয়েই লিখে বানাবো, ঠিক আছে? তো সেই জন্য দেখো, এই ব্ল্যাকটা হচ্ছে সিয়াচেন, আর এই ব্লুটা হচ্ছে আমাদের গঙ্গা। তো সিয়াচেন আমাদের বর্তমানে রয়েছে লাদাখ ইউটিতে, আর গঙ্গার সোর্স হচ্ছে উত্তরাখণ্ড থেকে, ঠিক আছে? তো সিয়াচেন আমাদের অনেক দূরে। আচ্ছা, এবার চলে আসি, দেখো মোটা ব্লু কালার দিয়ে গঙ্গা এঁকেছি, যেটা তোমরা বললে যে গঙ্গা আমাদের গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে শুরু, গোমুখ গহ্বর। হ্যাঁ, একদমই ঠিক, আমরা এতদিন ধরে এটাই পড়ে এসেছি যে গঙ্গা গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে শুরু। আচ্ছা, এবার আমরা একটু ছোট্ট করে দেখে নেব। ধরো এই হোয়াইট গোলটা যদি আমাদের গঙ্গোত্রী হয়, এইটা যদি আমাদের গঙ্গোত্রী গ্লেশিয়ার হয়, তাহলে এখান থেকে যে রিভারটা ফ্লো করেছে, অ্যাট ফার্স্ট যে রিভার ফ্লো করেছে, তাকে আমরা বলবো ভাগীরথী। এই যে অ্যাট ফার্স্ট যে নদীটা ফ্লো করেছে, সেই নদীটাকে আমরা বলবো ভাগীরথী, ঠিক আছে? এই নদীটাকে আমরা বলবো ভাগীরথী, বি নাম দিচ্ছি। এই নদীটা কিছুটা দূর প্রবাহিত হয়েছে, কতটা দূর? দেবপ্রয়াগ। দেবপ্রয়াগও কিন্তু উত্তরাখণ্ডেই আছে, গঙ্গোত্রী গ্লেশিয়ারও উত্তরাখণ্ডে আছে, দেবপ্রয়াগও উত্তরাখণ্ডেই আছে, ঠিক আছে? তো দেবপ্রয়াগ, এখানে দেখো ডি লিখছি, দেবপ্রয়াগ অবধি প্রবাহিত হয়েছে ভাগীরথী। দেন তারপরে ভাগীরথীর সাথে একটা নদী ওপর থেকে, এই সাইড থেকে এসে জয়েন করেছে, যেটাকে আমরা বলছি অলকানন্দা। অলকানন্দা। দেবপ্রয়াগে দুটো নদী মিলিত হলো, ভাগীরথী, অলকানন্দা। এবার যে নদীটা ফ্লো করলো, মানে দুটো নদীর মিলিত প্রবাহ, সেটাকে আমরা কি বলছি? গঙ্গা। তাহলে এবার বলো গঙ্গার সোর্স কোথায়? এবার যদি জিজ্ঞাসা করি, কি বলবে? গঙ্গা। দেবপ্রয়াগ। গঙ্গার সোর্স কোথায়? দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ। তো অ্যাকচুয়ালি আমরা সব, দেবপ্রয়াগ। হ্যাঁ দেবপ্রয়াগ, আমরা সব সময় বলেই থাকি যে গঙ্গার সোর্স হচ্ছে ভাগীরথী। তার কারণ হচ্ছে গঙ্গার যে ফার্স্ট পার্ট, গঙ্গার সোর্স হচ্ছে গঙ্গোত্রী, সরি ভাগীরথী বললাম, গঙ্গার সোর্স হচ্ছে গঙ্গোত্রী, এটা আমরা অল টাইম বলে থাকি। বাট গঙ্গার যে ফার্স্ট পার্ট ভাগীরথী, তার যেহেতু সোর্স গঙ্গোত্রী, তো সেই জন্য আমাদের ছোটখাটো বই বা যতক্ষণ আমরা স্কুল লেভেলে পড়ে আসি ততক্ষণ আমরা এটাই পড়ি। বাট এখন আমরা যেটা জানবো, একটু টেকনিক্যালি ডিফল্ট আছে, ওটা কিন্তু ভুল না, মানে ওই উত্তরটা কিন্তু ভুল নয়। ওটা হচ্ছে গঙ্গার প্রথম পার্ট রয়েছে ভাগীরথী, এবং তার উৎস রয়েছে গঙ্গোত্রী থেকে। বাট এবার ধরো পরীক্ষাতে তোমার দুটো অপশনই দিল, গঙ্গার উৎস কোথায়? গঙ্গোত্রীও দিল, দেবপ্রয়াগও দিল। কোনটা আনসার করবো তখন? কোনটা আমাদের রাইট আনসার অ্যাকচুয়ালি হওয়ার কথা বলো তো? গঙ্গোত্রী অপশনে দিল, দেবপ্রয়াগও অপশনে দিল, তাহলে তুমি দেবপ্রয়াগ করার কথা তো। দেবপ্রয়াগ। তো এই টেকনিক্যালি, দেবপ্রয়াগ। হ্যাঁ একদম দেবপ্রয়াগ। তো এই টেকনিক্যালি ফলটাই আমরা জেনে রাখবো। অলকানন্দা কোথা থেকে মিক্স হয়েছে? অলকানন্দা দেবপ্রয়াগেই মিক্স হয়েছে, এবং অলকানন্দা আরো ওপর থেকে প্রবাহিত হয়ে আসছে, কারণ তার উপরে, মানে দেবপ্রয়াগের ওপরে আরো অনেকগুলো প্রয়াগ রয়েছে, যেমন কর্ণপ্রয়াগ, নান্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। তো অলকানন্দা আরো অনেক উঁচু থেকে প্রবাহিত হয়ে আসছে, এবং অলকানন্দা এসে ভাগীরথীতে জয়েন করে যাচ্ছে। তো সেই জন্য গঙ্গাকে আমরা অ্যাকচুয়ালি কোনো একক নদী বলি না। যখনই গঙ্গার উৎস মনে রাখবে, কিভাবে মনে রাখবে? গঙ্গার উৎস দেবপ্রয়াগ বা গঙ্গার উৎস গঙ্গোত্রী, এরকম ভাবে মনে রাখবে না। গঙ্গা মানে মনে রাখবে, গঙ্গা হচ্ছে অ্যাকচুয়ালি কনফ্লুয়েন্স অফ টু রিভার, মানে দুটো নদীর মিলিত প্রবাহ। কি কি? ভাগীরথী এবং অলকানন্দা। কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগে। আর গঙ্গার ফার্স্ট পার্টটাকে আমরা বলি ভাগীরথী, যার উৎস হয়েছে গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে, যেটা আমাদের
উত্তরাখণ্ডের যে হিমালয় রয়েছে সেই হিমালয়টাকে আমরা বলি গাড়োয়াল কুমায়ুন হিমালয়া, এবং সেখানে গোমুখ গহ্বর, গহ্বরের ইংলিশ আমরা বলি গর্জ, GORGE, গর্জ, ঠিক আছে। গর্জ মানে হচ্ছে গিরিখাত বা গহ্বরকে বোঝায়। তো গাড়োয়াল কুমায়ুন হিমালয় অংশে গোমুখ গর্জ রয়েছে, সেখানে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ, সেখান থেকে গঙ্গার ফার্স্ট পার্ট শুরু হচ্ছে ভাগীরথী। ওকে, বাট অ্যাকচুয়ালি গঙ্গা মানে দুটো নদীর মিলিত প্রবাহ, মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ। আচ্ছা, প্রয়াগ কথাটার অর্থই হচ্ছে যেখানে একাধিক নদী এসে যুক্ত হয়, সেটাকেই আমরা বলি প্রয়াগ। তো এরকম ভারতে টোটাল 12টা প্রয়াগ রয়েছে, তার মধ্যে 6টা প্রয়াগ খুব ইম্পর্টেন্ট আমাদের। সেই 6টা প্রয়াগের মধ্যে এই দেবপ্রয়াগ হচ্ছে একটি প্রয়াগ, যেখানকে আমরা কি বলতে পারি উত্তরাখণ্ডে রয়েছে, এবং ভাগীরথী অলকানন্দা এখানে এসে জয়েন করেছে, তারপরে গঙ্গা এখান থেকে উৎস হয়েছে। আচ্ছা, হলো তাহলে দুটোই কিন্তু উত্তরাখণ্ডে, গঙ্গোত্রী হিমবাহটাও উত্তরাখণ্ডে, দেবপ্রয়াগটাও উত্তরাখণ্ডে। এবার দেখো, এই মোটামুটি এতটা দূর ধরে নিয়ে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিয়ে আমরা উত্তরাখণ্ড, ঠিক আছে, এই উত্তরাখণ্ড অবধি গঙ্গার আমরা বলি উচ্চগতি, অলমোস্ট উত্তরাখণ্ড অবধি গঙ্গার আমরা বলি উচ্চগতি। এবার আস্তে আস্তে গঙ্গা কোন রাজ্যতে প্রবেশ করছে, এটা হচ্ছে ইউপি, ইউপিতে প্রবেশ করছে। ইউপিতে প্রবেশ করে বিহারের এই পাটনা অবধি মোটামুটি আমরা বলি, দেখো আমি একটা করে ব্ল্যাক কালার দিচ্ছি, এটা হচ্ছে গঙ্গার মধ্যগতি বা মিডল কোর্স। দেন বিহার এবং ঝাড়খণ্ডের খুব সামান্য অংশ বা মেনলি এক কথায় বলতে গেলে বিহারই বলতে পারি, ক্রস করে পশ্চিমবঙ্গে এন্ট্রি নিচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি নিচ্ছে, সেটাকেও তখনও কিন্তু আমরা বলছি গঙ্গার নিম্নগতি। দেখো 3টে ভাগ করে দিয়েছি, এইটা হচ্ছে উচ্চগতি ওপরের অংশটা, মাঝখানটা হচ্ছে মধ্যগতি এবং নিচেরটা হচ্ছে নিম্নগতি। আচ্ছা, নিচের যে অংশটা রয়েছে মানে পুরো গতিপথে গঙ্গার নামটা একবার দেখে নিই। একদম শুরুতে কি নাম থাকছে, ভাগীরথী। একদম শুরুতে যদি আমরা বলি তাহলে কি নাম থাকছে, দেখো আমি শর্ট ফর্মে ওয়ার্ডগুলো লিখছি, একদম শুরুতে কি নাম থাকছে, ভাগীরথী। তারপর দেবপ্রয়াগ থেকে কি নাম হচ্ছে, গঙ্গা, মানে এই জি। তারপরে ইউপিতে কি নাম নিয়ে প্রবাহিত হচ্ছে, জি গঙ্গা। বিহারে কি নাম নিয়ে প্রবাহিত হচ্ছে, জি গঙ্গা। পশ্চিমবঙ্গে কি নাম নিয়ে গঙ্গা ঢুকছে, দেখি কে কি বলবে। পশ্চিমবঙ্গে হুগলি, বলো। হুগলি, না হুগলি, না। ভাগীরথী ভাগীরথী, আচ্ছা, একটু পশ্চিমবঙ্গটা আমি বুঝিয়ে দিই, দেখো ভাগীরথী। পশ্চিমবঙ্গটা আমি বুঝিয়ে দিই, দেখো গঙ্গাই নাম গঙ্গায় নাম নিয়ে ঢুকছে, ইয়েস। ম্যাম দুটো ভাগে ভাগ হয়ে গেছে। দুটো ভাগে ভাগ পশ্চিমবঙ্গে ঢুকে তারপরে হয়েছে, ঢুকেই হয়নি। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, এদিকে দেখো আমি হোয়াইট কালারের রিভারটা এঁকেছি। ধরো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, ঠিক আছে, এর আগে নদীটা বিহার এবং ঝাড়খণ্ডের অল্প জাস্ট অংশ ক্রস করে, সেখানে কি নাম থাকছে, গঙ্গাই থাকছে, ক্রস করে পশ্চিমবঙ্গে ঢুকছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে যেখানে ঢুকছে মালদা ডিস্ট্রিক্ট দিয়ে ঢুকছে, মালদা। কোন ডিস্ট্রিক্ট দিয়ে ঢুকছে পশ্চিমবঙ্গে, মালদা। বিভিন্ন বইতে মুর্শিদাবাদ লেখা থাকে, মুর্শিদাবাদ কিন্তু মালদা। অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে, জেনে রাখো মালদা ডিস্ট্রিক্ট দিয়ে ঢুকছে, যেখানে মুর্শিদাবাদে ভাগ হয়েছে। মুর্শিদাবাদে ভাগ হয়েছে, ঠিক। এই দেখো যেখানে আমি এই সিম্বলটা ইউজ করলাম, রেড কালারটা ইউজ করলাম, ধরে নাও ওটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রান্স বর্ডার। তাহলে কোথা দিয়ে ঢুকলো, মালদা ডিস্ট্রিক্ট দিয়ে ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি নিল, এম লিখলাম, মানে হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট দিয়ে ঢুকলো। যখন ঢুকলো তখন সে কি নামেই থাকছে, মেনলি গঙ্গা নামেই থাকে, ঠিক আছে, গঙ্গা, গঙ্গা মানে গঙ্গা পশ্চিমবঙ্গের মালদা দিয়ে যখন ঢুকছে তখন সে কি নামে থাকছে, গঙ্গা নামেই ঢুকছে। তাহলে মালদা থেকে গঙ্গা নাম নিয়েই প্রবেশ করে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত, এটা হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার নাম থাকছে অরিজিনাল গঙ্গাই, ঠিক আছে।
দেন দুটো শাখায় ভাগ হয়ে যাচ্ছে। কি কি শাখা? একটা শাখা দেখো চলে যাচ্ছে আমাদের বাংলাদেশ, আর একটা শাখা আমাদের চলে বাংলাদেশ। আসছে আমাদের সাউথ বেঙ্গল। তো বাংলাদেশে যেটা চলে যাচ্ছে সেটা পি লিখলাম, মানে পদ্মা হয়ে চলে যাচ্ছে বাংলাদেশ। আচ্ছা, কারণ পদ্মা। নিশ্চয়ই আবার মাইক্রোফোনটা অন আছে, যে বলার সময় অন করবে, অফ করে দাও এখন। তো এই পদ্মা দেখো একটা, এই মুর্শিদাবাদে ধুলিয়ান, এই যে রেড সিম্বলটা দিয়েছি, ধুলিয়ান থেকে ভাগ হচ্ছে, তখন পদ্মা নাম নিয়ে একটা শাখা চলে যাচ্ছে বাংলাদেশ, আরেকটা শাখা সোজা আমাদের নিচে সাউথ বেঙ্গলের লাস্ট বঙ্গোপসাগর অব্দি নেমে আসছে। এবার এই শাখাটার আমরা আবার দুটো নাম দেখি। কি নাম দেখি? নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত ভাগীরথী নদী। হ্যাঁ, কোথা থেকে ভাগ হচ্ছে বলো? মুর্শিদাবাদের কোন জায়গা থেকে ভাগ হচ্ছে? মুর্শিদাবাদের ধুলিয়ানা। ধুলিয়ান। এক্ষুনি বললাম, ধুলিয়ান। ধুলিয়ান। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ভাগ হচ্ছে, ভাগ হয়ে নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত, তার মানে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত এই নদীটার নাম আমরা আবার চেঞ্জ করে দিয়ে কি বলছি? ভাগীরথী। ভাগীরথী, এই যে বি দিয়ে লিখলাম ভাগীরথী। নেক্সট তারপরে নদিয়ার পরে চলে যাচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে। তো হুগলি ডিস্ট্রিক্টে যখনই ঢুকছে তখনই আমরা এই নদীটার নাম কি বলছি? হুগলি নদী। তাহলে এই হচ্ছে টোটাল গতিপথে গঙ্গার নাম, ঠিক আছে? মানে অ্যাট ফার্স্ট যে নামটা ছিল ভাগীরথী, সেটাকে আমরা আবার পশ্চিমবঙ্গে ব্যাক করে এনেছি। তো এই লাস্ট অংশটা নদিয়ার পর থেকে নদিয়া অব্দি নামটা কি বললেন? হ্যাঁ বলো। নদিয়া অব্দি নামটা কি বললেন? ওটাকে কি তখন কি ভাগীরথী। বলছে? ভাগীরথী। আচ্ছা। ভাগীরথী আগের নামটাই। এবং নদিয়া ডিস্ট্রিক্টের পরেই এটা ঢুকছে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট, এবং হুগলি ডিস্ট্রিক্ট থেকে একদম লাস্ট পার্ট পর্যন্ত, যেটাকে আমরা বে অফ বেঙ্গল বলে থাকি, যেখানে গিয়ে জয়েন করেছে, সেই লাস্ট পার্ট, মানে ধরো এটা বে অফ বেঙ্গল, এখানে গিয়ে জয়েন করেছে, এই লাস্ট পার্ট অবধি আমরা বলছি হুগলি নাম। ওকে, আচ্ছা ক্লিয়ার হয়েছে এই অবধি? আমার সাথেই বলো, গঙ্গার ফার্স্ট পার্ট, যে নদীটা গঙ্গোত্রী থেকে সোর্স হচ্ছে, তার নাম কি বলো? ভাগীরথী। দেবপ্রয়াগ। ভালো করে প্রশ্ন শোনো, তারপরে বলো। দেবপ্রয়াগ গঙ্গার নাম? গঙ্গার যেখান থেকে ফার্স্ট পার্ট না, সোর্স না, না, না। হচ্ছে, গঙ্গোত্রী থেকে যে নদীটা ফার্স্ট সোর্স হচ্ছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ গঙ্গা, তার নাম কি? ভাগীরথী। আচ্ছা, তার ভাগীরথী কোথায় গিয়ে ভাগীরথী অলকানন্দার সাথে মিশছে? দেবপ্রয়াগ। তারপরে কি নাম হচ্ছে? গঙ্গা। গঙ্গা। এই গঙ্গা নামটা কত দূর প্রবাহিত হচ্ছে? কোন কোন ডিস্ট্রিক্টের ওপর দিয়ে কত দূর প্রবাহিত হচ্ছে? ম্যাম উত্তরপ্রদেশ আর বিহার অব্দি আসছে, তারপর মালদা জেলাতে ঢুকছে। হুম, তো মালদা জেলা থেকে তখনও নাম গঙ্গা আছে। হুম, তারপর যখন মুর্শিদাবাদের হুলিয়া, মুর্শিদাবাদের ওই জায়গাটার নাম বললো হুলিয়া। হুলিয়ান, ওই জায়গা থেকে একটা ভাগ হয়ে হুম, যাচ্ছে, একটা চলে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের নাম হচ্ছে পদ্মা। হুম, আর একটা সেটা মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে যেটা নদিয়া অব্দি, ওটাকে বলছি ভাগীরথী। একদম। আর ভাগীরথীর পরে লাস্ট পার্টটাকে আমরা বলছি হুগলি, ঠিক আছে? বঙ্গোপসাগরে পড়া পর্যন্ত এইটা টোটাল গঙ্গার গতিপথ। কারুর কোনো কনফিউশন আছে? ও সুন্দরভাবে বললো, কে বললো নামটা তো দেখতে পাইনি, বাট যে বললে সুন্দরভাবে বললো, ঠিক এরকম সুন্দরভাবেই পুরোটা মনে রাখতে হবে। তো প্রত্যেকের বোঝা গেছে? যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, এই যে টোটাল গতিপথটা, তার দৈর্ঘ্য কত? 2500 কিলোমিটার। আগের যেটা আমরা বলো, বলো আরেকবার কি বললে? ম্যাম একটা বইয়ের মধ্যে আছে 25 মানে 2525। কি কত আছে? 2525 কিলোমিটার। 2532 না 2500, তাই তো? ওটা পুরনো আপডেট মনে হয়। যদি 2525 থাকে ওটা
সব বইতেই আছে, ওটা পুরনো আপডেট। নতুন আপডেট অনুযায়ী 2500 কিলোমিটার আবার বা 2550 কিলোমিটার থাকতে পারে। 2500 থেকে 2550 এই কিলোমিটার পর্যন্ত গঙ্গার দৈর্ঘ্য নতুন আপডেশন হয়েছে। আর যত বই পাবে সেখানে যেটা 2525 কিলোমিটার পাবে ওটা পুরনো আপডেশন, ঠিক আছে? কেননা আমাদের নতুন নতুন কিছু আপডেশন আসে, ম্যাক্সিমাম বইতেই 2525টাই পাবে। এই আপডেশন গুলোই আমাদের আপডেট করতে হয়। তো এইটা হচ্ছে আমাদের গঙ্গার টোটাল লেন্থ, একদম উৎস থেকে পতনস্থল অব্দি। কোথায় গিয়ে পতিত হয়েছে? এই আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। তো এই মোট দৈর্ঘ্যটা টোটালটাই আমরা আমাদের নিজেদের দেশে দেখতে পাই, ঠিক আছে? মানে নিজেদের কান্ট্রির মধ্যে দেখতে পাই। তাই গঙ্গাকে আমরা বলি লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া। তাহলে গঙ্গাকে আমরা কি বলছি? লংগেস্ট রিভার। দেখো এর থেকে কিন্তু ইয়ের দৈর্ঘ্য অনেক বেশি ছিল, তাই না? ইন্দাসের দৈর্ঘ্য। কিন্তু ইন্দাসকে কেন বলতো আমরা লংগেস্ট বলছি না? ম্যাম তো ইন্দাসকে লংগেস্ট বলছি না কেন দেখি? পুরোটা ভারতের মধ্যে প্রবাহিত হয় না। কিছুটা চায়নাতে আছে, কিছুটা ভারতের পাকিস্তানে আছে। প্রবাহিত একদম হয়নি পুরোটা তো। ভারতে নেই, কিছুটা চায়নাতে আছে, কিছুটা পাকিস্তানে আছে। তো যদি আমরা শুধুমাত্র ভারতের দিক থেকে দেখতে চাই তাহলে গঙ্গার পুরো দৈর্ঘ্যটা রয়েছে ভারতের মধ্যে, তাই এটাকে বলছি লংগেস্ট রিভার। টোটাল লেন্থ আমরা জেনে নিলাম। আচ্ছা, এবার আগে যেটা বললাম দেখো লেন্থটা আরেকবার বলুন। 2500, দেখো এখানে লেখা আছে, এই যে এঁকেছি বলে হয়তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আঁকাটা কি ইরেজ করে দেবো? এই ড্রয়িংটা কি ইরেজ করে দেবো? যদি কেউ নামটা বা পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গা কোথায় চেঞ্জ হচ্ছে বুঝতে না পারো, জিজ্ঞাসা করবে কিন্তু। কারণ পশ্চিমবঙ্গ আলাদা রিভার হিসাবে কিন্তু আমরা খুব একটা নদী পড়বো না। WBCS পড়তে গেলে আমাদের পশ্চিমবঙ্গ পড়তে হয়। এই দেখো 2500 কিলোমিটার, 2500 থেকে 2550 কিলোমিটার থাকবে, ঠিক আছে? 2500 থেকে 2500 কিলোমিটার অবধি থাকতে পারে। 2550 মানে 2500 থেকে 2550 এর মধ্যে তোমাদের অপশন থাকতে পারে। আচ্ছা, এছাড়া আগে একটা পয়েন্ট বলেছি, দেখো গঙ্গার 3টে গতি আমি ডিভাইড করে দিয়েছি, যেটা দেখো ব্ল্যাক কালার দিয়ে দেওয়া আছে, তাই তো? 3টে যে গতি ডিভাইড করেছি, 3টে গতি মানে হচ্ছে উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। তো নদী মানেই যে সেখানে আমরা যে কোনো নদী মানেই যে সব নদীতে আমরা 3টে গতি সুস্পষ্টভাবে দেখতে পাবো সেটা নয়। এই যে অংশটা, এতটা অংশকে আমরা বলছি আপার কোর্স, ঠিক আছে? এখান থেকে এই অংশটাকে আমরা বলছি মিডল কোর্স, আর তলার অংশটাকে আমরা বলছি লোয়ার কোর্স। তাহলে এক কথায় বলতে পারি যে আমাদের গঙ্গা নদীতে সুস্পষ্টভাবে আমরা 3টে গতি লক্ষ্য করতে পারি। এই 3টে গতির জন্য আমরা গঙ্গাকে বলি আদর্শ রিভার বা আইডিয়াল নদী। তাহলে গঙ্গাকে আমরা অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স বলছি, দেখো লংগেস্ট রিভার বলছি, তার সাথে আমরা আইডিয়াল রিভার বলছি, এবং গঙ্গা হচ্ছে আমাদের কনফ্লুয়েন্স রিভার, মানে কোনো একটা নদী নয়, দুটো নদীর মিলিত প্রবাহ। ওকে, তাহলে গঙ্গার সোর্স, দৈর্ঘ্য, তার ক্যারেক্টারিস্টিক্স, তার গতিপথ এবং বিভিন্ন জায়গাতে কি নাম রয়েছে ইতিবৃত্তান্ত আমাদের জানা হয়েছে। এবার চলে আসবো আমাদের গঙ্গার পতনস্থলে। গঙ্গার পতনস্থল কোথায় গিয়ে পড়েছে দেখি, কে বলতে পারবে? ঝটপট আনসার করো, কে বলতে পারবে? পশ্চিমবঙ্গের বে অফ বেঙ্গলে। পশ্চিমবঙ্গের বে অফ বেঙ্গল তো একদমই ঠিক, সেটা তো আমি নিজেই বলে দিলাম। বাট পশ্চিমবঙ্গের কোন জায়গায় বে অফ বেঙ্গলের সাথে মিট করেছে? সুন্দরবনে। বলো দেখি, কি একজন বললে সুন্দরবন। শুনতে পেলাম না। বেশ ফেমাস জায়গা। সুন্দরবনটা হচ্ছে মিলিত হয়ে যাওয়ার পরে তৈরি একটা ডেল্টিক রিজিয়ন, ঠিক আছে? এই জাস্ট কিছুদিন আগে যবে থেকে আমাদের ঠান্ডাটা পড়লো, ঠিক আছে? কবে থেকে পড়লো? গঙ্গাসাগর মেলা থেকে পড়লো না?
এই গঙ্গা সাগর যে ডিসেম্বর লাস্ট থেকে দাও। ডিসেম্বরের লাস্ট থেকে কোথায় ঠান্ডা পড়লো রে? এই তো আমাদের 15 দিন মানে এই জানুয়ারির অলমোস্ট 10-15 তারিখ থেকে একটু ঠান্ডাটা পড়লো। তো তখন মানে বেশি ঠান্ডা যেটা আর কি, হাড় কাঁপানো ঠান্ডা যেটাকে আমরা বলছিলাম। তো অ্যাকচুয়ালি হচ্ছে পৌষ পার্বণের টাইম থেকে। হ্যাঁ, আরেকবার বলো। পৌষ পার্বণ যে হলো তার পর হ্যাঁ, ওই থেকে। তো গঙ্গাসাগর মেলাটা যে হলো, তো গঙ্গাসাগর যে জায়গাটাকে আমরা বলছি সেটাই কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গার পতন স্থল, ঠিক আছে? মানে পশ্চিমবঙ্গের সাউথ 24 পরগনার বা সাউথ 24 ডিস্ট্রিক্টে গঙ্গাসাগর যে জায়গাটা, সেখানে হচ্ছে গঙ্গার পতন স্থল। এবং সেটা এই সোজা নেমে আসছে, দেখো এখানে এই যে এরকম ভাবে এই যে সোজা নেমে আসছে, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে গঙ্গাসাগর, ঠিক আছে? সেখানে হচ্ছে আমাদের গঙ্গার পতনস্থল। আর যেটা পদ্মা হয়ে বাংলাদেশ চলে গেছে, সেইটা গিয়ে কার সাথে মিশেছে সেটা আমরা পরে একটা নদী পড়ার সময় দেখব। এই মুহূর্তে আমরা পড়ছি না, কারণ বাংলাদেশের নদী সম্পর্কে খুব একটা ডিটেলস আমাদের দরকারও নেই। বাট পদ্মাটা কোথায় গিয়ে জয়েন করেছে সেটা আমরা পরে একটা নদী পড়বো, তখন আমরা দেখবো। তাহলে গঙ্গার পতনস্থল জেনে নিলাম। কেউ কিছু বলছো? ব্রহ্মপুত্রতে মিশেছে হ্যাঁ না হ্যাঁ, পদ্মা, যমুনা হয়ে ব্রহ্মপুত্রতে যাবে। মিশেছে। বাট এখন তো ওই ব্রহ্মপুত্রটাকে আমরা আবার যমুনা বলি বাংলাদেশে, তো সেই জন্য যমুনার সাথে মিশেছে বলতে হবে পদ্মাটা। বাট সেটা ডিটেলসটা আমরা পরে আসছি, যখন ব্রহ্মপুত্র পড়বো তখন আসছি। তাহলে গঙ্গার উৎস জানা হয়ে গেছে, গঙ্গার পতনস্থল জানা হয়ে গেছে। আচ্ছা, গঙ্গার ডান দিক কোনটা বাঁ দিক কোনটা বলো। কিভাবে ডান দিক বাঁ দিক বার করবে সেটা আমি তোমাদের আগের দিনকে শিখিয়েছি, দেখি শিখেছো কিনা। গঙ্গার ওপরের দিকটা কোন দিক, এই দিকটা কোন দিক, আর এই দিকটা কোন দিক? উপরটা ডান দিক, ডান দিক। আচ্ছা, গঙ্গা ফ্লো করছে কোন দিকে? এদিকে, তাই তো? গঙ্গার ফ্লো এর অ্যারোটা কিন্তু এদিকে, এই যে বড় অ্যারো দিলাম, এটা এদিকে। তো গঙ্গা যেদিকে ফ্লো করছে সেদিকে মুখ করে, নিজেদের মুখ করে ইমাজিন করো। তাহলে দেখো নিচের যে নদীগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের গঙ্গার ডান দিক পড়ছে, আর এই ওপরের গুলো হচ্ছে আমাদের গঙ্গার বাঁ দিক পড়ছে। যেটা আমি বলছি সেটা মিলিয়ে দেখো, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে। তো গঙ্গার নিচের দিকে বলতে এই দিকে, এই যে ইয়ামুনা গিয়ে এই জয়েন করলো, ঠিক আছে, এলাহাবাদের কাছে। আর একটা হচ্ছে এই শোন, শোনটা রেখে গেল। গঙ্গার অনেক ট্রিবিউটারি রয়েছে, মনে রাখবো কিভাবে আমরা কোনটা ডান দিক আর কোনটা বাঁ দিক। গঙ্গার দুটো ট্রিবিউটারি হচ্ছে ডান দিকের ট্রিবিউটারি, ঠিক আছে? ডান দিকের উপনদী, সেটা কি? ইয়ামুনা অ্যান্ড শোন। ইয়ামুনা অ্যান্ড শোন, এই যে এইটা শোন, এটা শোন, এই ওপরেরটা হচ্ছে ইয়ামুনা। আর ওপর দিকে যে নদীগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের গঙ্গার বাঁ দিকে। তার মানে বাঁ দিকের গুলো, বাকি যেগুলো সবগুলোই বাঁ দিকে। টোটাল যদি গঙ্গার ট্রিবিউটারি বলি, আমি এখন জাস্ট মুখে বলে দিচ্ছি, লিখতে হবে না, নোটগুলো তো পাবে। সেগুলো হচ্ছে ধরো আমাদের রামগঙ্গা, কোশি, গোমতী, ঘরঘরা, গন্ডক, এই ধরনের যে নদীগুলো রয়েছে এগুলো সবগুলোই হচ্ছে গঙ্গার লেফট ব্যাঙ্ক। বাট এতগুলো নদী যে লেফট ব্যাঙ্ক সেটা মনে না রেখে মনে রাখবে দুটো নদী হচ্ছে রাইট ব্যাঙ্ক, সেটা হচ্ছে ইয়ামুনা আর শোন। তাহলে বাকি যত রিভার পাবো আমরা, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল, বাকি যত রিভার পাবো সেগুলো হচ্ছে আমাদের গঙ্গার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। ওকে, আচ্ছা, এবার একটাই ট্রিবিউটারি পড়াবো, সেটা হচ্ছে ইয়ামুনা। ইয়ামুনাটা পড়াবো কারণ সব ট্রিবিউটারি গুলো আপাতত তোমাদের পরীক্ষার জন্য লাগছে না। তো মেনলি দুটো ট্রিবিউটারি এখান থেকে আমাদের স্টাডি করতে হবে। তো প্রথম যেটা পড়াবো সেটা হচ্ছে ইয়ামুনা সম্পর্কে একটুখানি বলে দেবো। আচ্ছা, এইগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি, তার না হলে আমরা ইয়ামুনাটা এখান থেকে বুঝতে পারবো না, লিখতে পারবো না। আচ্ছা, আবারও বলছি, গঙ্গা টোটাল ব্যাপারটা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো কিন্তু, ঠিক আছে? পরে কিন্তু তোমার সাউন্ডটা বাবু শোনা গেল না, একটু ঠিক করে বল। মানে গঙ্গা কোথায় গিয়ে মিশেছে বে অফ বেঙ্গলে, ওই এক্সাক্ট নাম গঙ্গাসাগর।
দক্ষিণ গঙ্গাসাগর। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর। আচ্ছা, এইটা হচ্ছে গঙ্গা, একটা সরু করে আঁকছি, এই নাহলে বুঝতে পারবো না। ম্যাডাম বলো বলো। বলছি গঙ্গাসাগরে যে যদি মিশিয়েছে তাহলে গঙ্গাসাগরে যদি মিশিয়েছে তাহলে গঙ্গা আবার ভাগ হয়ে চলে যাচ্ছে কেন পদ্মা আর ইয়া হয়ে বাংলাদেশ দিকে চলে যাচ্ছে কি করে তাহলে? মুর্শিদাবাদ। তুমি এতক্ষণ কোথায় ছিলে? ক্লাসে ওটা ছিলে? শাখার দিক ছিল। এতক্ষণ ক্লাসে ছিলে? হ্যাঁ ছিলে ক্লাসে? হ্যাঁ ম্যাডাম ছিলাম, তাহলে আমি কোথা থেকে একটুকু ওইখানটা একটু আউট হয়ে গেছিলাম। বাহ, তাহলে হ্যাঁ ছিলাম, একটুকু আউট হয়ে গেছিলাম। ওইটাই আউট হয়ে গেছো আর ওইটাই তোমার মাথা থেকেও মানে তুমি মিস করে গেছো, ঠিক আছে? কেন আউট হয়ে গেছিলে ক্লাস করতে করতে? মানে পুরো ব্যাপারটাই ম্যাডাম ওই জামাইদা ফোন এত করে বোঝালাম খুব যে এমার্জেন্সি পুরো ছিল একটা, ওই ব্যাপারটাই জন্য আউট হয়ে গেছি। মানে মেন গল্পটাই ওখানে ছিল, পুরো ব্যাপারটাই এঁকে এত কষ্ট করে বোঝালাম, তারপরে তুমি মানে পুরো রামায়ণটা পড়ে তারপরে আসল কাহিনীটাই জানতে পারলে না। তুমি রেকর্ডেরটা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ম্যাডাম থ্যাংক ইউ, রেকর্ডিং দেখে হ্যাঁ, নেবো। তো আচ্ছা এবার দেখো, এই যে ব্লু কালারটা এঁকেছি এটা হচ্ছে গঙ্গা ব্লুটা, আর এটা হচ্ছে ইয়ামুনা। ওকে, ইয়ামুনার এটা হচ্ছে অ্যারো দিচ্ছি, দেখো ইয়ামুনাটা হচ্ছে গঙ্গায় গিয়ে জয়েন করছে, অ্যারোটা যেদিকে দিয়েছি দেখো এসে জয়েন করছে। কোথায় জয়েন করছে? এলাহাবাদ, যেটার এখন বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ, ঠিক আছে? এলাহাবাদ বা প্রয়াগরাজ, এলাহাবাদ বা মানে এলাহাবাদের নতুন নাম হচ্ছে এখন প্রয়াগরাজ, সেখানে গঙ্গার সাথে গিয়ে ইয়ামুনা মিট করছে। আচ্ছা, আরো একটা নদী আছে সেটা প্রসঙ্গে একটু পরে আসছি, প্রথমে চলে আসি ইয়ামুনা থেকে কি কি পয়েন্ট মনে রাখবে। ইয়ামুনা থেকে যে পয়েন্টটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে ইয়ামুনা গঙ্গার লংগেস্ট ট্রিবিউটারি, সব থেকে দীর্ঘতম নদী। আমি লেন্থ মনে রাখতে বলছি না কারণ লেন্থ মনে রাখাটা একটু ডিফিকাল্ট, বাট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব একটা লেন্থ আসে না, বাট যে ক্যারেক্টারিস্টিক্সটা রয়েছে সেটা মনে রাখতে হবে। সেটা কি মনে রাখবো আমরা? লংগেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লংগেস্ট ট্রিবিউটারি। কোথা থেকে সোর্স হয়েছে? যমুনোত্রী গ্লেশিয়ার, যমুনোত্রী গ্লেশিয়ার যেটা উত্তরাখণ্ডেই রয়েছে, গঙ্গোত্রী গ্লেশিয়ারের যে ব্যাক সাইড সেটাই হচ্ছে আমাদের যমুনোত্রী গ্লেশিয়ার। ওকে, এবং সেখান থেকে উৎস হয়ে দেখো মোটামুটি এই যে এইটা হচ্ছে দিল্লি লেখা রয়েছে, এই দিল্লির পাশ দিয়ে ক্রস করে এলাহাবাদ বা প্রয়াগরাজের কাছে গঙ্গা এসে মিট করেছে, সরি ইয়ামুনা এসে গঙ্গাতে মিট করেছে, এবং আরেকটা নদী এখানে মিট করেছে সেটা হচ্ছে সরস্বতী। তো এই প্রয়াগরাজকে আমরা বলি ওয়ান অফ ইম্পর্টেন্ট প্রয়াগ, মানে আগে যখন বললাম যে আমাদের টোটাল 12টা প্রয়াগ আছে, প্রয়াগ মানে হচ্ছে একাধিক নদীর মিলনস্থল বা সঙ্গমস্থল, তো 12টার মধ্যে 6টা আমাদের ইম্পর্টেন্ট যেটা আমাদের পড়তে হবে। তো সেই ইম্পর্টেন্ট গুলোর মধ্যে একটা আমরা আগে পড়েছি, এখানে দেখো দেবপ্রয়াগ, যেটা ভাগীরথী আর অলকানন্দা জয়েন করে গঙ্গা শুরু হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট প্রয়াগ হচ্ছে এই প্রয়াগরাজ বা এলাহাবাদ, যেখানে গঙ্গার সাথে ইয়ামুনা এবং সরস্বতী বলে আরেকটি নদী যুক্ত হয়েছে। খালি 3টে নদীর মিলনস্থল হচ্ছে এলাহাবাদ বা প্রয়াগরাজ। সরস্বতী নদীটার উৎস দেখা যায় আর পতনস্থল দেখা যায়, মাঝখানে গতিপথ দেখা যায় না, তাই সরস্বতী নদীটাকে বলা হয় ফল্গু নদী বা অন্তঃসলিলা রিভার। তাহলে এখানে ইম্পর্টেন্সিটা কি, ক্যারেক্টারিস্টিক্সটা কি মনে রাখবে? যে ইয়ামুনার মিলনস্থল হচ্ছে গঙ্গাতে, কোথায় গিয়ে পড়েছে? প্রয়াগরাজ, বা সেটাকেও আমরা প্রয়াগ হিসাবে চিহ্নিত করে থাকি, এবং এটা হচ্ছে গঙ্গার লংগেস্ট ট্রিবিউটারি। আর ইয়ামুনা কি দিয়ে লিখবো? স্পেলিংটা কি লিখবো? ওয়াই, ইয়ামুনা, ওয়াই, যমুনা নয়, ঠিক আছে? যমুনা নয়, যমুনা বলে আরেকটি নদী আছে যেটা বাংলাদেশে ব্রহ্মপুত্র, তাকে আমরা বলি যমুনা। তাই অলওয়েজ যখনই মানে ইয়ামুনা পড়বে উচ্চারণটা ইয়ামুনাই করে পড়বে, মানে মানে গঙ্গার উপনদী যমুনা এরকম ভাবে পড়বে না, তাহলে মনে রাখতে অসুবিধা হবে।
একেবারে মাথায় ঢুকিয়ে নেবে গঙ্গা ট্রিবিউটারি মানে হচ্ছে ইয়ামুনা, ওয়াই। আর যদি আমরা যে ইউজ করি যমুনা বোঝাই। বাংলাতেও কি ইয়ামুনাই বলে? বাংলায় বাংলাতে বাংলাতে যমুনা হবে, কারণ ওয়াইটাকেই বাংলাতে অন্ত্যেষ্টিয় জো ধরে। ভারতের যমুনা, বাংলাদেশের যমুনা বলা হয়। আর এমন কোনো পরীক্ষা থাকবে না যেখানে শুধু বাংলায় কোশ্চেন থাকবে, ঠিক আছে? বাংলায় কোশ্চেন যে পরীক্ষা থাকবে সেখানে ইংলিশ টার্মও থাকবে। তো একটু ইংলিশ টার্মটা দেখে নেবে কি দিয়েছে। আর থাকলে মানে বাংলায় থাকলে ভারতের যমুনা, মানে বাংলাদেশের যমুনা উল্লেখ করা থাকে, বাট পরীক্ষাতে আমরা পিএসসির কাছ থেকে অতটা আশা করি না যে উল্লেখ করা থাকবে। সাপোজ যমুনা বলেই দিয়ে দিল, কিন্তু ইংলিশ টার্ম থাকবে, সেটা দেখে নেবে কি আছে, ওয়াই আছে না জে আছে। সেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ দুটো পুরো ডিফারেন্ট আনসার হয়ে যাবে। যদি ধরো ইয়ামুনার উৎস লিখতে দেয়, তাহলে তোমাকে লিখতে হবে যমুনোত্রী গ্লেশিয়ার ইন উত্তরাখণ্ড, যেটা ভারতে আছে। আর যদি যমুনার উৎস লিখতে দেয়, তো যমুনার উৎস মানে হচ্ছে ব্রহ্মপুত্রের উৎস। পুরো দুটো আলাদা কিন্তু ডিফারেন্স আনসার হয়ে যাবে। ওকে, এটা একটুখানি মাইনিউটলি খেয়াল করে রাখবে। আচ্ছা, মোটামুটি যমুনা সম্পর্কে বোঝা গেল। যমুনার কিছু ট্রিবিউটারি রয়েছে, যে ট্রিবিউটারি কয়েকটা একটু মনে রাখো। এই যে এগুলো সবগুলো মনে রাখতে হবে না। এই যে চাম্বাল, বেতোয়া, এখানে দুটো দিয়েছি দেখো, চাম্বাল, বেতোয়া। নোটে থাকবে কয়েকটা, চাম্বাল, বেতোয়া, কেন, হিন্দু, সারদা, ঠিক আছে? এগুলো হচ্ছে মেনলি আমাদের ইয়ামুনা ট্রিবিউটারি। চাম্বাল, বেতোয়া বেশি পরীক্ষাতে এসেছে, বিগত বছরে চাম্বাল আর বেতোয়া বেশি এসেছে, ঠিক আছে? এবং চাম্বাল, বেতোয়া যে কোনো মানে তোমার পুলিশ কনস্টেবলে কি এটা পরীক্ষা হয়েছিল লাস্টে, সেখানেও এসেছিল। এই যে চাম্বাল, এটা হচ্ছে চাম্বাল, এটা হচ্ছে বেতোয়া। এবং তোমরা নিজেরা পড়ার সময় একটু ম্যাপ বই, আমি সেই জন্য প্রথম ক্লাসেই বলেছিলাম ম্যাপ বই থাকলে এগুলো খুব ক্লিয়ারলি দেখতে পাবে। নিজেদের তো একটুখানি ম্যাপ বইটা দেখে পড়লে না অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়, দেখবে। এই দেখো দুটো অ্যারো দিচ্ছি, এই যে হোয়াইট ইয়ামুনাটায় গিয়ে জয়েন করছে, এই ওপরেরটা হচ্ছে চাম্বল, এটা হচ্ছে বেতোয়া, ঠিক আছে? এই গেল আমাদের ইয়ামুনার গল্প স্বল্প, ঠিক আছে? আচ্ছা, ইয়ামুনা সম্পর্কে সবার বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? আরেকবার বল। ম্যাম যমুনার উপনদী সোন না? না, যমুনার উপনদী সোন নয়। সোন হচ্ছে গঙ্গার উপনদী। আচ্ছা, বোঝা গেছে সবার? কার কি প্রশ্ন আছে বলো। আজকে যতটা পড়লাম বোঝা গেছে? পুরো গঙ্গা সিস্টেমটা পড়লাম এবং তার প্রধান একটা উপনদী পড়লাম, ইয়ামুনা। মোটামুটি যমুনার ইয়ামুনার লেন্থ একবার বলো। ইয়ামুনার লেন্থ হচ্ছে 1325 কিলোমিটার। এটা অপশনাল, যদি কেউ মনে রাখতে চাও পারো, কারণ এটা মনে হয় আমার নোটেও আমি দিয়েছি কিনা মনে পড়ছে না, কারণ যেহেতু লেন্থটা তোমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয় তাই। বাট এটাকে আমরা লংগেস্ট বলে থাকি। 1324 কিলোমিটার অ্যাপ্রক্স, অলওয়েজ অ্যাপ্রক্স, ঠিক আছে? আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা বলো। মোটামুটি গঙ্গার গ্রুপটা এটাই আমরা স্টাডি করলাম। পাঠিয়ে দেবেন। নোট তো পাঠাবো। ম্যাম সরস্বতী নদীর উৎসস্থল কোথায়? সরস্বতী নদীর উৎসস্থল আমাদের এখনো অবধি প্রকাশ করা হয় না, তবে ইউপির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বলা হয়, কারণ ইউপিতে একটু অল্প মাটি খুললেই বেশ কিছু জায়গা রয়েছে যে অল্প কপিলধারা প্রসেস বলে, কপিলধারা প্রসেসে মাটি খুঁড়লেই জলের সোর্স পাওয়া যায়, যেটাকে বলা হয় সরস্বতী নদী। দেবী কেউ কিছু বলবে? মানে এটা হ্যাঁ ম্যাম বলছিলাম সরস্বতী। হ্যালো, বলো বলো বলো। ওটা কি মানে দেখা যায় না, মানে মাটির নিচ দিয়ে চলে কি? জিওগ্রাফারদের মতে যে এটার যেহেতু উৎসের একটা সন্ধান পাওয়া গেছে ইউপির একটি জায়গায়, এবং পতনস্থলের সন্ধান হচ্ছে ইউপিরই এলাহাবাদ, যেটাকে আমরা প্রয়াগরাজ বলছি, তো তাই জিওগ্রাফারদের মতে এই নদীটার
প্রবাহ পথ ভূমিরূপের ওপর দিয়ে দেখা যায় না, ভূমিরূপের নিচে দিয়ে দেখা যায়, সেই জন্য এটাকে ফল্গু নদী বলা হয়। এবং তার সাপেক্ষে তাদের কিছু পয়েন্টস রয়েছে, যে ইউপিতে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে অল্প একটু মাটি খুঁড়লেই বা একটা তীর বর্ষা এরকম তির্যক ভাবে মাটিতে গাঁথলেই পুরো ফোয়ারার মতো জল বেরিয়ে আসে, যেটাকে কপিল ধারা প্রসেস বলা হয়। তো সেই জন্য দেখা যায় কি, যে মানে জিওগ্রাফারদের মতে যে এই জল বেরিয়ে আসার কারণই হচ্ছে ওই জায়গাটায় মাটির তলা দিয়ে প্রবেশ করেছে, মানে বয়ে যাচ্ছে ওই নদীটা। বাট সেটা সম্পর্কে ম্যাম কিন্তু খুব ডিটেলস আমাদের এখনো তারা দেননি। হ্যাঁ বল। ম্যাম আপনি যেটা বললেন যে মানে এই যে সরস্বতী নদীর ব্যাপারে কপিলধারা প্রসেস বলে বা এটা, এগুলো কি পরীক্ষায় কিছু না, আসতে পারে কিছুই এরকম? আসতে পারে না, ঠিক আছে? কারণ আচ্ছা ম্যাম, হ্যাঁ হ্যাঁ, বলুন এই বলুন। পার্টগুলো জাস্ট বোঝানোর জন্য জিজ্ঞেস করলো, তাই বললাম। বলো। যেখানে গিয়ে মিলেছে এলাহাবাদে সরস্বতী নদীটা, তো সেই জায়গাটা তো মানে ভিজিবল, দেখা যায়, ওটা তো মাটির তলা থেকে না। না, ওটাই তো দেখা যায় বলেই তো ওটা ওটার পরে আর কোথা দিয়ে পেছনের ব্যাকটা দেখা যায় না। যেখানে ভিজিবল মানে ভালো ভিজিবল এবং কালারও আলাদা, মানে ওয়াটার কালারও আলাদা। মানে ম্যাম যদি 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 ওখান থেকে ধরুন নৌকা নিয়ে বা কেউ যদি কোনো মানে জলবহন নিয়ে যায়, তাহলে সেখান তারপর থেকে কোথাও একটা তো গিয়ে জায়গায় গিয়ে পৌঁছবে দেখা যেখান যায় থেকে। যে গঙ্গাতেই পড়ে যাচ্ছে, মানে এটা অনেকবার হয়েছে, এটা তো না করে হয়নি। তো দেখা গেছে যে ওই সরস্বতীতে নৌকা নিয়ে বেরিয়ে একটা জায়গায় গিয়ে হয় যমুনাতে ঢুকে যাচ্ছি, নাহলে আবার গঙ্গাতেই ঢুকে যাচ্ছি, ঠিক আছে? এরকম ব্যাপারটা হয়েছে। তো সেই জন্যই তার গতিপথটা পাওয়া যায়নি। এবং কিছুটা দূর যাওয়ার পর দেখা গেছে নদীটাতে হঠাৎ করে চড়ও পড়ে গেছে। তো স্যাটেলাইট ইমেজারি আছে এখন আমাদের কোনো কিছুই ডিসকভার করা খুব একটা শক্ত নয়। তো সেটা থেকেই জিওগ্রাফাররা এই বক্তব্যটা দিয়েছে, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, তাহলে আমার খুব জানতে ইচ্ছে হ্যাঁ, করে। অ্যাকচুয়ালি জিওগ্রাফারদের মতে কোনো একটা সময় বিশাল ভূমিকম্প হয়েছিল, আর সেই ভূমিকম্পের ফলে ওই নদীটার গতিপথ হয়তো মাটির তলাতে চাপা পড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, অলকানন্দাটা কোথা থেকে শুরু হয়েছে, যেটা দেবপ্রয়াগে এসে অলকানন্দা মিশেছে? শুরু হয়েছে আরো ওপর থেকে। এটা যখন প্রয়াগ পড়াবো তার প্রত্যেকটা সোর্স বলে দেবো। ওই যে পিন্ডার গ্লেশিয়ার আছে, আমাদের পিন্ডার নদী আছে, মানে উত্তরাখণ্ডেরই আরো ওপরের অংশ থেকে, এবং ওখানে আরো নদী আছে। অলকানন্দা আছে, পিন্ডার আছে, নন্দাকিনী আছে, মন্দাকিনী আছে, ঠিক আছে? প্রয়াগ পড়ানোর সময় একটা কালারফুল ছবি বড় দেওয়ার চেষ্টা করছি, তাহলে প্রত্যেকটা সোর্স তোমরা বুঝতে পারবে। এবং প্রয়াগ আর দোয়াব এটা আমাদের পড়তে হবে। তবে হ্যাঁ, রিভারের আরেকটা পার্ট বাকি থাকছে, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মেন রিভারগুলো বাকি থাকছে। আর কয়েকটা নদী মানে ওয়েস্ট ফ্লো নদীগুলো সম্পর্কে একটু অল্প অল্প করে বলে দেবো। তো রিভারের জন্য আমাদের আরেকটা ক্লাস লাগবে, মেন রিভারগুলোর জন্য। তো তারপরে আমি ওই প্রয়াগ, দোয়াব, ড্যাম, ব্যারেজ, রিভার ব্যাঙ্ক, সিটি, এগুলো আমাদের একটা ক্লাসই হয়ে যাবে। রিভারের চ্যাপ্টারটা অনেকটা বড়। প্রয়াগ আলাদা চ্যাপ্টার না, রিভারের মধ্যেই পড়ে, ঠিক আছে? রিভারের মধ্যেই প্রয়াগ পড়ে, দোয়াব পড়ে, ইরিগেশন প্রজেক্ট পড়ে। রিভার আর ফিজিক্যাল পার্ট এটা একটু বড় বড়, মানে কি অনেকগুলো পার্ট রয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা রিভারটাই কন্টিনিউ করব। বাকি যে রিভারগুলো সাউথ ইন্ডিয়ান নদীগুলো থাকলো, ওয়েস্ট ফ্লো থাকলো, ওগুলো করব। ম্যাডাম বলো। এখন পর্যন্ত একটা ম্যাম রিভার একটা ক্রস হয়েছে? কোশ্চিন বলবো ম্যাম। আচ্ছা, আপনি কি বলেন আমি বুঝতে পারলাম না, বলো তো। মানে গত একটাই রিভার ক্লাস হয়েছে না? একটাই হয়েছে, হ্যাঁ। আজকে নিয়ে যে দুটা হলো আর একটা হবে। ম্যাম একটা কোশ্চিন বলবো ম্যাম। নিশ্চয়ই হ্যালো, নিশ্চয়ই, বলো। বলছিলাম দুটো 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 কোশ্চিন পেয়েছিলাম। একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদীগুলির মধ্যে কোনটি উত্তর বাহিনী নদীগুলির মধ্যে পড়ে না আর কি, এরকম একটা কোশ্চিন পেয়েছিলাম। আর একটা কোশ্চিন বলছে ভারতের দক্ষিণ বাহিনী নদীগুলি কোনটি, এর মধ্যে মানে অপশন অনেক কটাই আছে, তার মধ্যে কোনটি উত্তর বাহিনী নদী? একটা পশ্চিমবঙ্গের পেয়েছিলাম, একটা ভারতের পেয়েছিলাম, একটা মানে উত্তরবঙ্গের, একটা হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের। দুটো অপশন পেয়েছিলাম, যে ম্যাম জানি না হলে পাইনি। অপশন গুলো না বললে কি করে বলবো?
অপশন তো এখন ম্যাম কোশ্চেনটা না দেখলে হাত কাছে নেই এখন, তার কোশ্চেনটা জন্য বলতে পারছি কোশ্চেনটা না। একদম পারফেক্টলি কি ল্যাঙ্গুয়েজ ছিল আর অপশন কি ছিল সেটা নেক্সট দিন ক্লাসে সামনে রাখবে, আমি সঙ্গে সঙ্গে আনসার বলে দেবো, ঠিক আছে? কারণ এগুলো আচ্ছা অ্যাকর্ডিং টু অপশন উত্তর হয়। আর যদি ও ভারতের মধ্যে বলো, ভারতের মধ্যে একটাই নর্থ ফ্লোয়িং রিভার আছে সোন, সেটা আমি আজকে পড়াইনি, আমি নেক্সট ক্লাসে পড়াবো ওটা, তার ক্যারেক্টারিস্টিক্স আমি বলবো, আজকে ইয়ামুনা অবধি পড়িয়েছি। হ্যাঁ অনির্বাণ বলো। বলছি ম্যাম যমুনাও প্রয়াগরাজে মিশেছে, আবার সরস্বতী প্রয়াগরাজে মিশেছে, তো একই পয়েন্টে। একই পয়েন্টে প্রয়াগরাজ আর বা প্রয়াগ বা এলাহাবাদে ইয়ামুনা আর সরস্বতী দুটো নদী গঙ্গার সাথে গিয়ে মিট করেছে একই পয়েন্টে। ওকে, আর সরস্বতী কি যমুনা মানে যমুনা থেকে কি না এসেছে না না? না, সরস্বতী টোটালি আলাদা রিভার, ইয়ামুনার সাথে সরস্বতীর কোনো লিঙ্ক আপ নেই। যখন আমরা ইয়ামুনা রিভারটা স্টাডি করছি শুধুমাত্র এটাই মনে রাখছি যে ইয়ামুনা গিয়ে মিট করছে কোথায়, গঙ্গার সাথে কোন জায়গায় মিট করছে, এলাহাবাদ, এলাহাবাদের নতুন নাম হচ্ছে প্রয়াগরাজ, যেটাকে আমরা প্রয়াগ বলি। এবার যখন আমরা এটা পড়ছি তখন এক্সট্রা ইনফরমেশন হিসাবে আমরা মনে রাখছি যে ওখানে আরেকটা নদী গিয়ে জয়েন করেছে, অ্যাকচুয়ালি 3 রিভার মিটস ইন প্রয়াগ অর প্রয়াগরাজ, দ্যাট ইজ ইয়ামুনা সরস্বতী ইনটু গঙ্গা। ওকে, এইভাবে মনে রাখছি, ইয়ামুনা টোটাল আলাদা রিভার, সরস্বতী টোটাল আলাদা নদী, দুটোর সাথে কোনো মিল নেই। ওকে, বোঝা গেছে? ম্যাম ঠিক আছে, ম্যাম বলি গঙ্গার বাম দিকে যে উপনদীগুলো আছে তার মধ্যে দীর্ঘতম কোনটা? বাম দিকের উপনদী ডান দিকের উপনদীর মধ্যে দীর্ঘতম বলা হয় না, তাও আমি টোটাল সব লেন্থ বলে দেবো। বাম দিকের উপনদীগুলোর মধ্যে ঘরঘরা সব থেকে বড়, কিন্তু ঘরঘরার আবার কিছুটা লেন্থ রয়েছে আমাদের আউট অফ ইন্ডিয়া। তারপরে হচ্ছে কোশি 730 কিলোমিটার তার হচ্ছে লেন্থ, ঠিক আছে? বলবো সব ট্রিবিউটারি গুলো তো বলিনি, আজকে তো শুধু ইয়ামুনাটা বললাম। দেখো রিভার একটা বড় টপিক তোমরা জানো, তো কিছু মানে স্কিপ করে না গেলে রিভারে একটু দুটো তিনটে ক্লাস লাগে, না হলে শেষ হয় না। অবশ্যই বলে দেবো নেক্সট ক্লাসে কোশি সোন এটা নিয়ে বলবো, সাউথ ইন্ডিয়া রিভার গুলো নিয়ে বলবো। ঠিক আছে, চলো আজকের মধ্যে আমাদের ক্লাসের টাইম আগেই ওভার হয়ে গেছে, মানে এর পরে রেকর্ড হলে আরো বেশি যাবে না, ঠিক আছে? তো আজকে রেকর্ডটা পাঠিয়ে দেখি ঠিকঠাক এসেছে কিনা, সবাই একটুখানি জানিও। যদি কোনো প্রবলেম হয়, তাড়াতাড়ি পাঠাবে না? হ্যাঁ হ্যাঁ আমি এখনই পাঠাচ্ছি, যদি কোনো প্রবলেম হয় সেটাও পার্টিকুলার কার কি প্রবলেম হচ্ছে সেটাও আমাকে জানাবে, নাহলে আমি রেকটিফাই করতে পারবো না। তবে একটা কথা ম্যাম বলছি, বলে দেবো কোশ্চেনটা। ওয়াইফাই ম্যাম ছাড়া যে কিন্তু কোশ্চেনটা হবে না। বলবো, হ্যাঁ বলো। পশ্চিমবঙ্গের নিচের কোন কোন জেলার মধ্যে দিয়ে দামোদর নদ প্রবাহিত হয়েছে? আর তুমি আমাকে প্রশ্নটা কি বললে যে উত্তর বাহিনী নদী কোনটা? না না, ওইটা একটা মনে পড়েছে পুরোটা, আর ওগুলো আমি পরের দিনকে বলবো ম্যাম। সেটা এটা তো খুব মানে এটা তো খুব সিম্পল কোশ্চেন, দামোদর কোন কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে, এটা তো দামোদরের গতিপথ জানলেই আনসার করতে পারবো। তো দামোদর তো আমরা পড়িনি। বর্ধমান। শুধু বর্ধমান বললে হবে না, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান বলতে হবে, ঠিক আছে? আচ্ছা অপশন বলবো ম্যাম। বলো। অপশন এ আছে হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, হাওড়া, পুরুলিয়া। আর অপশন বি পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, কোচবিহার, হুগলি। এটা আগেই বাদ, তারপর কারণ কোচবিহার দিয়ে যায়। অপশন সি কোচবিহার, এটা বাদ, হাওড়া। বাদ, অপশন সি বাদ, কোচবিহার দিয়ে যায়নি। তারপর অপশন ডি হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া। এটা ম্যাডাম এটা একদম কনফার্ম। এটা কনফার্ম। অপশন ডি, হ্যাঁ এটা কনফার্ম, ঠিক আছে? আর এটা তো পড়াই হয়নি, এটা পড়লে এমনি আনসার করতে পারবে, ঠিক আছে? আমার তো পশ্চিমবঙ্গের রিভার পড়াই হয়নি, ঠিক আছে? চলো আজকে ম্যাম আপনার এন্ড ফার্স্ট করলাম। ক্লাস আমার। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? প্রশ্নে অসুবিধা থাকলে জিজ্ঞাসা করতেই পারো। চলো আচ্ছা এন্ড করলাম স্ক্রিনের